আমরা এখন দেখব ব্যাংক সমন্বয় বিবরণীর যে বরিশাল বোর্ডের 23 সালে যে অঙ্কটি আসছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমরা অঙ্কটি সমাধান করব। তো প্রথমে আমরা কতে দেখি কি ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা অর্থাৎ ব্যাংক টাকা আদায় করছে এমন এন্ট্রি। তো এখানে খেয়াল করো 1 তারিখে বলা আছে যে 1 নম্বরে বলা আছে দুটি চেক ইস্যু করা হয়েছে, একটি উপস্থাপিত হয়েছে আরেকটি চেক উপস্থাপিত হয়নি। এটা ব্যাংক কি করে ইস্যু করা হয় পরিশোধের জন্য, এটা ব্যাংক আদায় করে না। ব্যাংক কর্তৃক 2 নম্বরে বলা আছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। এই একটি পাইলাম আমরা যে ব্যাংক কর্তৃক মানে কি ব্যাংক নিজেই সরাসরি সুদ আদায় করছে, তাহলে আমরা এই একটা পাইলাম। আর আদায়ের জন্য জমাকৃতটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা বলেই দিছে আদায় হয়নি। ব্যাংক ধার্যকৃত চার্জ এটা কেটে নিয়ে যায়। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এটা ব্যাংক দেয়, তবে কারো কাছ থেকে আদায় করে না, সে নিজেই দেয়। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ এটিও টাকা চলে যায়। তাহলে আমাদেরকে বলা হয়েছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। তাহলে আমরা একটি পাইলাম, সেটি হচ্ছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছিল। তাহলে আমরা কতে ছোট্ট একটা ঘর করে করতে পারি বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা। তাহলে বিবরণ টাকা টাকা তাহলে দেখো খেয়াল করো বিনিয়োগের সুদ আদায়। তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কত টাকা? 1500 টাকা। আমার 1 তারিখ প্রশ্নের উত্তর। এরপর আসো খ। খ কি বলছে 2, 4, 5 ও 6 নং দফার জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা একটা জাবেদার ঘর করি। খেয়াল করো এখানে আমরা খ জাবেদার জন্য ঘর করি তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, আর হচ্ছে ক্রেডিট টাকা। এটা কার? মিতা এন্ড কোম্পানির জাবেদা বই। তো আমরা প্রথমে আসো 2023 জুন 30 লিখলাম আমরা। আচ্ছা 2 নম্বরটা আমরা দেখি। এখানে কি বলছে দেখো, প্রথমে আমরা জাবেদা দিব 2 নম্বর লাইনে। 2 নম্বর লাইন কি বলছে দেখো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তো খেয়াল করো ব্যাংক যখন আদায় করে তখন ব্যাংকে টাকা বাড়ে, আর যখন ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হলো আমার একটা সম্পদ, তাই আমরা বলতে পারি ব্যাংকে টাকা যখন বাড়ে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক থেকে টাকা যখন চলে যায় বা ব্যাংকে টাকা কমে যায় তখন ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে খেয়াল করো এখানে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে। আমি যেখানে বিনিয়োগ করছি ওখান থেকে যে সুদটা আছে সেটা ব্যাংক আমার হয়ে আদায় করছে। তাহলে আমার দেখা গেল কি ব্যাংকে টাকা বাড়লো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট।
ব্যাংক হিসাব ডেবিট। আর কেন বাড়লো? বিনিয়োগের সুদের কারণে। বিনিয়োগে সুদ হিসাব ক্রেডিট। এখানে কারণ কি হবে? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। এবার আসো আবার 1500 টাকা ডেবিট আর 1500 টাকা ক্রেডিট। এরপরে আসো 4 নম্বর। 4 নম্বর কি বলা আছে? 4 নম্বর খেয়াল করো, ব্যাংক ধার্যকৃত চার্জ। এই চার্জ মানে হচ্ছে কেটে নিয়ে যাওয়া। তাহলে ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়, তাহলে এবার আমার ব্যাংকে টাকা কমে। আর ব্যাংকে যখন টাকা কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা যদি লিখি ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট তো একটা কিছু লাগবে। তাহলে ডেবিট কি হবে? কেন ব্যাংকে কমে গেল? ব্যাংক চার্জের কারণে। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ব্যাংক কারণ হবে কি? ব্যাংক চার্জ ধার্য করলো। কত টাকা? 500 টাকা। এরপরে আসো 4-এর পরে 5 নম্বরটা দেখো। 5 বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এখানে মঞ্জুরিকৃত সুদ মানে হচ্ছে ব্যাংক আমাদেরকে সুদ দিছে। আমাদেরকে সুদ দিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ে। তখন কি হবে? ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট কারণ হবে ব্যাংক সুদ মঞ্জুর করলো। আসলে কত টাকা মঞ্জুর করলো? 1000 টাকা। 1000 টাকা ডেবিট, 1000 টাকা ক্রেডিট। তো এই ব্যাংক সুদ চার্জ বা ব্যাংক সুদ মঞ্জুর, এগুলো জাবেদা অধ্যায়ে ভালোভাবে বোঝানো আছে। প্রয়োজনে জাবেদা অধ্যায় একটু দেখে নিবা, আমার যে পূর্বের ভিডিওগুলোতে পাওয়া যাবে। এবার আসো 6 নম্বরটি, যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। ব্যাংক কর্তৃক মানে হচ্ছে ব্যাংক নিজে আমার পাওনাদারকে টাকাটা পরিশোধ করছে, নিশ্চয়ই আমার অনুমতি ক্রমে। তাহলে ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে, তাহলে ব্যাংক থেকে টাকা চলে যায়, ব্যাংক কমে যায়। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আর কেন কমলো? পাওনাদারকে পরিশোধ করার জন্য। আমরা বলতে পারি বিবিধ পাওনাদার হিসাব ডেবিট। কত টাকা পরিশোধ করল? 2000 টাকা। 2000। এই হলো আমার খ প্রশ্নের জাবেদাগুলো। এবারে গ প্রশ্নে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা একটা গড় করি। তাহলে প্রথমে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য প্রথমে যে লাইনটি আছে, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা এই লাইনটি লিখি। নগদান বই মোতাবেক বা অনুযায়ী
ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 20,000 টাকা। শেষ গড়ে 20,000 টাকা। এরপরে আমরা যোগের লাইনগুলো লিখব এবং পরবর্তীতে আমরা বিয়োগের লাইনগুলো লিখব। এবার আমরা একটু প্রশ্নটা পড়ি। দেখো 2023 সালের 30 জুন তারিখে, অর্থাৎ অঙ্কটা কোন সময়ের? জুন 2023, জুন মাসের অঙ্ক। জুন 2023 সালের 30 জুন তারিখে মিতা অ্যান্ড কোম্পানির এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গড়মিল পরিলক্ষিত হয়। অর্থাৎ আমাদের নগদান বইতে আমরা দেখলাম যে আমাদের উদ্বৃত্ত হচ্ছে 20,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী যেটা বা পাস বই যেটি, ওখানে গড়মিল পরিলক্ষিত হয় তো 20,000 হয়নি, আরো বেশি আছে অথবা তার সাথে কম আছে। এই গড়মিলটা লক্ষ্য করা যায়। আমাদেরকে এই গড়মিলটা কি করতে হবে? সমাধান করতে হবে, সমন্বয় করতে হবে। এটাই আমাদের কাজ। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গড়মিলের নিম্নলিখিত কারণগুলো পাওয়া যায়। আমাদের এই কিছু লেনদেন, কিছু এন্ট্রি দিয়ে দিছে, এই এন্ট্রিগুলোর কারণেই গড়মিলটি হয়েছে। তাহলে আমাদেরকে এই এন্ট্রিগুলোর দ্বারাই কি করতে হবে? সমন্বয় করতে হবে বা সমাধান করতে হবে। তো প্রথমে আসো, প্রথম যে 1 নম্বর লাইনটা কি বলছে দেখো, 7,500 ও 5,500 টাকার দুইটি চেক। এখানে কয়টি চেক? দুইটি চেক ইস্যু করা হয়েছে। তার মানে কি এই দুইটা চেক কাউকে লিখে দেওয়া হয়েছে, ইস্যু করা হয়েছে, অর্থাৎ পাওনাদারকে দেওয়া হয়েছে। কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 7,500 টাকার চেকটি উপস্থাপিত হয়েছে। তাহলে এখানে 30 জুন মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 7,500 টাকা চেকটি, অর্থাৎ খেয়াল করো, ইস্যু করা হয়েছে কয়টি চেক? ইস্যু করা হয়েছে দুইটি চেক। একটি চেক অর্থাৎ 7,500 টাকার যে চেকটি, এই চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। খেয়াল করো, দুইটি চেকের মধ্যে একটি যদি ব্যাংকে উপস্থাপিত হয়, তার মানে কি আরেকটি ব্যাংকে উপস্থাপিত এখনো হয়নি। তাহলে আমাদের কাজ কোনটা? যেটাতে সমস্যা সেটাতে আমাদের কাজ, সেটাই আমরা কি করব? সমন্বয় করব বা সমাধান করব। আমি চেক দিয়েছি বা চেক ইস্যু করেছি কেন? উপস্থাপন হওয়ার জন্য, পরিশোধ হওয়ার জন্য, ব্যাংকে যাওয়ার জন্য। তো কোনো চেক যদি উপস্থাপিত হয়, ব্যাংকে যায় অথবা ব্যাংক থেকে পরিশোধ হয়, সেটি তো সমাধান হয়েই আছে। আমি দিছি নেওয়ার জন্য, সে নিছে, এটাতে কোনো কি নেই, কোনো সমস্যা নাই। সমস্যা কোনটাতে? যেটা ব্যাংকে উপস্থাপিত হয়নি বা ব্যাংকে যায়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি, ওইটাই আমার কাজ। তাহলে এইটা আমার কোনো কাজ নাই যে 7,500 টাকা চেকটা ব্যাংকে উপস্থাপিত হয়েছে, এটা আমার কোনো, এটা হয়েছে, এটা তো সমাধান। তাহলে হয়নি কোনটা? 5,500 টাকার চেকটা ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে খেয়াল করো, তুমি একটা চেক কাউকে দিয়েছ, কথা ছিল কি, যখন তুমি দিয়েছ সাথে সাথে তুমি মাইনাস করেছো, বিয়োগ করেছো। এখন তুমি জানো কি যে চেক দিয়েছ, সে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যাবে। কিন্তু এখন যদি শুনো যে একটা চেক নিছে কিন্তু আরেকটা চেকের টাকা নেয় নাই, তাহলে তুমি কি করবা? নিশ্চয়ই যোগ করবা। কারণ যখন তুমি চেকটা দিছিলা তখন কিন্তু তুমি মাইনাস করছো, তখন বিয়োগ করছিলা। কিন্তু এখন যখন মাস শেষে শুনছো যে না, চেকের টাকা তো সে নেয় নাই, তাইলে তুমি পুনরায় এটিকে কি করে দিবা? যোগ করে দিবা। এটা যোগে হবে যে ইস্যুকৃত চেক, ভাষা হবে কিরকম?
ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমারও খেয়াল করো, তোমার এই অধ্যায় থেকে যে অঙ্কই আসুক না কেন, এই চেক সংক্রান্ত দুটি লাইন থাকে। হয় চেক ইস্যু করা হয়েছে, নতুবা চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে। এরপরে আসো 2 নম্বরে দেখো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে, তো নিশ্চয়ই তোমার ব্যাংকে টাকা বাড়ে, তাহলে যোগ হবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা। এরপরে 3 নম্বর, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 4500 টাকার চেক কি হলো, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। খেয়াল করো, আদায়ের জন্য তুমি জমা দিছ, তোমার এই চেকটা 4500 টাকার চেকটা কি করছো, আদায়ের জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিছ, ব্যাংকে জমা দিছ। তো যখন জমা দিছ তখন কি করছো, নিশ্চয়ই যোগ করছো যে আমার আগে আছে এত টাকা, এখন এই 4500 টাকা আমি জমা দিলাম, চেকটা জমা করলাম, তাহলে টাকাটা আরো কি ব্যালেন্স বাড়বে, তখন তুমি যোগ করছিলা। এখন যদি শুনো যে না, ওই টাকা, ওই 4500 টাকা যেটা যোগ করছিলা, এই টাকাটা আদৌ আদায় হয় নাই, তখন তোমার কাজ কি, কাজ হবে সেটি বিয়োগ করে দেওয়া। বিয়োগে লিখবা যে আদায়ের জন্য জমাকৃত চেক, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায় হয়নি। কত টাকা, 4500 টাকা। এরপরে আসো ব্যাংক ধার্যকৃত চার্জ। এটি কি করে, ব্যাংক ধার্যকৃত মানে ব্যাংক কাটে নিয়ে যায়। তো ব্যাংক যদি কেটে নিয়ে যায়, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যায়, আর কমে গেলে সেটি বিয়োগে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ধার্যকৃত চার্জ কত টাকা, 500 টাকা। এরপরে আসো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ মানে হচ্ছে ব্যাংক আমাদেরকে সুদ দেয়, তাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ে, আর বাড়লে কি হয়, যোগ হয়। তাহলে আমরা লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কত টাকা, 1000 টাকা। এরপরে আসো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। তো পাওনাদারকে যদি তুমি পরিশোধ করো, তাহলে তোমার ব্যাংকে টাকা কমে না বাড়ে, নিশ্চয়ই টাকা কমে যায়। কারণ তুমি, ব্যাংক কি করছে, তোমার একজন পাওনাদারকে টাকাগুলো পরিশোধ করছে, তাহলে তোমার ব্যাংক থেকে টাকা কমে গেল, আর কমে গেলে বিয়োগ হবে। লিখবো কি, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ কত টাকা, 2000 টাকা পরিশোধ। এবার একটু যোগ বিয়োগ গুলো একটু দেখো। প্রথমে যোগের গুলো আগে যোগ করো, 5, 6, 7, 8000 টাকা যোগ করো। 8000 টাকা যোগ করলে হয় কত, 28000 টাকা। 20 আর 8, 28000। এই 28000 থেকে এগুলো দেখো, 4, 5, 7000, এটা মাইনাস, এগুলা বিয়োগের। তাহলে তোমার এখানে 28000 থেকে 7000 গেলে 21000 টাকা। এই 21000 টাকার নাম হবে ঠিক এই না, ফকম নামটাই, শুধু নগদানের জায়গায় পাস বই লিখলে হয়, অথবা ব্যাংক বই। তাহলে আমরা লিখলাম পাস বই অনুযায়ী ব্যাংক
জমার উদ্বৃত্ত। এগুলো একটি পূর্ণাঙ্গ ব্যাংক সমন্বয় বিবরণী।